গতকাল থেকে একটা নাম ঘোরাফেরা করছে সংবাদ মাধ্যমে, কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কে এই কালীচরণ? না, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি। কেন তার নাম ঘুরে বেড়াচ্ছে? তারাতলা বিপর্যয়ের পর উঠে আসছে এমন এক চক্রের কথা, যে চক্রে টাকা দিয়ে যে কোনো প্ল্যান পাস হয়ে যেত। আর সেই চক্রের কিংপিনকে, কলকাতা পুরসভা এই চক্রের কিংপিন কালী। তো সেই কালীর ডেরায় নিউজ 18 বাংলা আমরা গেলাম তার বাড়িতে, তাকে খুঁজতে, মানে তাকে খুঁজতে না, তার বাড়ির লোকজনকে কি বলছেন সেগুলো জানতে। কারণ ইতিমধ্যেই এই কালীচরণ পুলিশের জালে গতকালই গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণকে। তো তার বাড়িতে গিয়ে আমরা কি পেলাম? আমরা যে কালীচরণের বাড়িতে গেলাম, আমার সঙ্গে দেবাশিস আছে সরাসরি। দেবাশিসের সঙ্গে কথা বলার আগে আপনাদের আগে দেখাই যে তার বাড়িতে গিয়ে আমরা কি পেলাম। আমি রান্না করি এখানে, কেউ নেই এখানে। না তাহলে চলে আমি একটু কথা বলা যাবে না কালকে? কথা বলা যাবে না, কেন বিরক্ত করছেন? আপনাদের বাড়িতে ফ্যামিলি নেই? না আমরা তো বলছি এখান থেকে এক সপ্তাহ আমি তাহলে পুলিশকে ফোন করতে বাধ্য হবে। যে বিরক্ত করতে মিডিয়া আছে আমাদের বাড়ি। যেটা হয়েছে সেটা কি অন্যায় না? একদম চলে যান এখান থেকে, আমি কাজের লোক, আমি কিছু জানি না। আর কে কে আছেন ঘরে? কেউ নেই বাড়িতে, এ বাড়িতে ফ্ল্যাট বাড়িতে থাকে, এখানে কেউ থাকে না। কালকে কখন এসেছিল পুলিশ? আর কথা বললেন না পরিবারের, প্রথমেই যেটা মনে হলো পরিবারের কেউ একজন, তিনি তার পরিচয় সেটা কিন্তু গোপন করতে চাইলেন এবং এই বাড়ি থেকেই, অর্থাৎ দিনু মাস্টার লেন এই ফ্ল্যাটেই কিন্তু তিনি ভাড়া থাকতেন। কালীবাবু তার পরিবার নিয়ে, তার মা রয়েছেন, তার স্ত্রী রয়েছে। এখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। কালকে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আমরা যখন বারবার করে কথা বলতে চাই, সেখান থেকে ঘরের ভিতর থেকে কেউ একজন কথা বলেন, তিনি কোনো রকম কোনো কথা বলতে চাননি। বাড়ি মানে তৈরি হচ্ছে, সেই কারণে তার এই আবাসনে তিনি একটি ঘর ভাড়া নিয়ে কয়েকদিন ধরে সেখানে থাকছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। তো হাওড়া থেকে সেই দেবাশিস আমার সঙ্গে এখন রয়েছেন। কিছুক্ষণ আগে কালীচরণের ডেরা থেকে ঘুরে এসেছেন দেবাশিস। এই কালীচরণের ডেরা বা কালীর ডেরা, যেখানে কিছুক্ষণ আগে তুমি গিয়েছিলেন, এই বাড়িটা কেমন? মানে যে কলকাতার বিস্তীর্ণ এলাকার জিওগ্রাফি বদলে দিচ্ছে, এমন বিল্ডিং পাস করে দিচ্ছে যে বিল্ডিং পাস হওয়ার কথাই নয়, তার বাড়ির চেহারাটা কেমন? দেখো, তার বাড়ির চেহারা অর্থাৎ অন্য বাড়ির চেহারা বদলাতে গিয়ে কিন্তু তার বাড়ির চেহারা বদলেছে। তার প্রতিবেশীরা কিন্তু সেটাই বলছে। কারণ তার বাবা ছিলেন একজন সাধারণ আইটি কর্মী, অর্থাৎ ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টে চাকরি করতেন। খুব সাধারণ জীবনযাপন তাদের পরিবারের, এবং ছোট থেকে বড় কালী হয়েছিল কিন্তু একবারে সাধারণ জীবনযাপন, এলাকায় ঘুরে বেড়ানো, কালী পুজোয় থাকা, চায়ের দোকানে আড্ডা মারা, সবটাই। কিন্তু তারপরে প্রশ্ন উঠছে বিগত কয়েক বছর থেকে এই কালীচরণ কিন্তু বদলে গেছেন। তার কারণ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, শিবপুরের এই অঞ্চল, অর্থাৎ সেই অঞ্চলের যে এই আবাসনে এই মুহূর্তে কিন্তু একটি ফ্ল্যাট ভাড়া করে রয়েছেন কালীচরণ এবং তার পরিবার। আমার ঠিক ডান দিকের অংশ তোমাকে দেখাই, এটি হচ্ছে নবান্ন, একেবারে নবান্নের যে সামনের অংশ এবং 14 তলায় যে মুখ্যমন্ত্রীর ঘর, পরিষ্কার এখান থেকে দেখা যায়। আর তার ঠিক আমার ঠিক ডান দিকে দুটো বাড়ি পর হচ্ছে কালীচরণের আসল বাড়ি, অর্থাৎ নিজের বাড়ি। সেই বাড়িকে ঠিক করার কাজ শুরু হয়েছে কয়েক বছর ধরে। সেই কারণে কালীবাবু তিনি তার পরিবার নিয়ে এখানে আছেন। আর সেই বাড়ি, যে সাদা মাটা একটি বাড়ি, সেই বাড়ি এখন কিন্তু বদল হয়েছে। কারণ কালীচরণ ব্যানার্জি অনেক কিছু বদল করেছেন কলকাতায়, সেই কারণে তার বাড়িও বদল করতে হবে। গ্রানাইট পাথর দিয়ে তৈরি হচ্ছে তার বাড়ি, সেই গ্রানাইট পাথরের তৈরি হচ্ছে বাড়ি এবং পাশাপাশি গোটা জানলা, যেখানে পুরো কাচে ঝকঝকে কাঠ, একাধিক দামি জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে। প্রতিবেশীরা বলছে যে অবস্থায় তাদেরকে দেখা গেছে, সেই অবস্থা কিন্তু ভোল বদল করে দিয়েছে, চোখে পড়ার মতো ভোল বদলে গিয়েছে। আর তাই স্বাভাবিক, কালীচরণের বাড়ি যাচ্ছে বদলে, ধীরে ধীরে প্রাসাদ তৈরি হচ্ছে, কিন্তু সেই প্রাসাদ শেষ হওয়ার আগেই কালীচরণ গ্রেপ্তার। আর যারা কালীচরণের এই উত্থান বা পতন দেখেছেন, তারা কি বলছেন শুনুন।
হ্যাঁ, চিনতাম মানে পাড়ারই সব, ঠিক আছে। এখানে রক্ষাকালী পুজো হতো, এই হতো, সেইখান থেকে সব দেখতাম, আসতো পাড়াতে, পাড়ারই সব আছে। দেখুন, বহুদিন ওনাকে আমি পাড়ার মধ্যে দেখিনি, বহুদিনই দেখিনি, ঠিক আছে। বহুদিন কি বহু মাস হয়ে গেল, কবে আসছে আমি নিজের। এমনি আমাদের এই পাড়ার মোড়ের মাঝে রক্ষাকালী পুজো তো আসতো। হ্যাঁ, মাঝে মধ্যে টেম্পটেড হয়ে যেত, মানুষের উপর একটু টেম্পটেড হয়ে যেত, মানে এইরকম। কখন এখানে থাকতো, কখনো থাকতো না, কখন কোথায় থাকতো কেউ জানতো না। এই কালীচরণ এখানে অনেক দিন আসেননি, যে বাড়িতে গিয়েছেন দেবাশিস। আমি একবার দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, এই কালীচরণ বহুদিন ধরে আসেনি এই বাড়িতে, এলাকার মানুষজন বলছেন, কিন্তু তাহলে কালীচরণ থাকতেন কোথায়? কালীচরণ থাকতেন কোথায় দেবাশিস? এলাকার মানুষ তো বলছেন যে কালীচরণ এখানে আসতেন, অনেকদিন দেখেন। না, আসলে কালীচরণ কিন্তু তিনি কিন্তু এখানেই কার্যত এখানেই থাকতেন, এরকম নয় যে তিনি এখানে থাকতেন না, তিনি এখানেই থাকতেন। এবং যেটা বলা যেতে পারে যে তাকে দেখা যেত না, তার কারণ তিনি সারাদিন বাড়িতেই থাকতেন বা তার অফিসের কাজে সকাল থেকে বেরিয়ে যেতেন রাত্রিবেলা। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কালীচরণ আর তাকে নিজেকে মেলাতে পারতেন না, আর সেই কারণেই কালীচরণ বাবুকে আর দেখা যেত না পাড়ায়। কিন্তু তার আগে যখন এই চাকরি করতেন না, তখন তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশতেন, সাধারণ পুজোতে থাকতেন, চায়ের দোকানে আড্ডা মারতেন। কিন্তু সেই কালীচরণ তো এখন আর সেই কালীচরণ নেই, যিনি কিন্তু ভোল বদল করতে পারেন সেই কালীচরণ। ফলে তার তো ভোল বদল হবেই, এটাই স্বাভাবিক। সেই কারণেই সাধারণ মানুষ বলছে তাকে আর দেখা যায় না, অর্থাৎ তার মাটিতে, অর্থাৎ এই যে দিনু মাস্টার লেন, এই মাটিতে কালীচরণের আর পা পড়ে না। তাই তার নিজের বাড়িকে গ্রানাইট পাথর দিয়ে, কাঁচ দিয়ে মুড়তে হচ্ছে, তাই তার চলন বরণ পাল্টাতে হচ্ছে, ভালো ভালো গাড়ি করে তিনি ঘুরে বেড়াচ্ছেন। এটাই তো ভবিতব্য ছিল। অর্থাৎ কালীচরণ সেই নিজের ভবিষ্যৎ পাল্টাতে গিয়ে এখন রাজপ্রাসাদ ছেড়ে শ্রীঘরে রয়েছে কালীচরণ। অতনু, কিন্তু এই কালীচরণ এখন আর বিলাসবহুল গাড়ি, দামি গাড়ি সেসব আর চলবে না, তার কারণ কালীচরণ এখন পুলিশের জালে। গ্রেপ্তার প্রাক্তন মেয়রের ওএসটি কালীচরণ। তো পুলিশে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর তাকে কোর্টে তোলা হলো, সেখানে কি হলো? অমিত আছে আমার সঙ্গে। একেবারে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে 4 জুলাই অর্থাৎ 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে কালীচরণকে আজকে আদালতে যখন পেশ করা হয়, সেক্ষেত্রে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল সওয়াল করার সময় স্পষ্ট জানিয়েছেন যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তাকে এই মুহূর্তে পুলিশি হেফাজতের প্রয়োজন। কারণ এটি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের টিম ওয়ার্ক ছিল, যে টিম ওয়ার্কের মাধ্যমে এই ধরনের বিভিন্ন প্ল্যান স্যাংশন বা প্ল্যান অনুমোদন করার ক্ষেত্রে কালীচরণের ভূমিকা রয়েছে। অত্যন্ত প্রভাবশালী এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় টাকার বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে ত্রুটিযুক্ত প্ল্যান স্যাংশন করার ক্ষেত্রে কালীচরণের ভূমিকা রয়েছে, এবং এর মাথায় কে রয়েছে, এর রক্ষাকর্তা কে, সমস্তটাই জানতে হবে। এই কারণে নিজেদের হেফাজতের প্রয়োজন। 14 দিনের হেফাজত চাওয়া হয়েছিল পুলিশের তরফে, এবং আদালত সেটি 10 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। অর্থাৎ 8 জুলাই পর্যন্ত কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দিচ্ছে আদালত। এবং জানিয়ে রাখবো যে আদালতে সওয়াল করার সময় স্পষ্টত এই কালীচরণের মাথায় কে, এই রক্ষাকর্তা কে, এবং এই যে টিম ওয়ার্ক করতো এই ধরনের ত্রুটিযুক্ত প্ল্যান স্যাংশন করানোর ক্ষেত্রে বা অনুমোদন করার ক্ষেত্রে এই টিমে আর কারা কারা রয়েছে তাদের কাছে পৌঁছতে হবে, এমনটাই কিন্তু আবেদন করা হয় পুলিশের তরফে। সেই জায়গা থেকে হেফাজতকে আবেদন করা হয়েছিল। এই লাইসেন্সটা প্রকিওর করতে কালীচরণ ডাইরেক্টলি ইনভলভ ছিলেন, উনি বের করেছেন, এরকম ঘটনা আরও উনি ঘটিয়েছেন। এবং সেটাই আমরা কোর্টকে বলেছি যে উনি, ওনার মাথায় কে ছিলেন, কালী যে তার রক্ষাকর্তা কে, কালীর মাথায় কার হাত ছিল, এটা আমরা কোর্টকে বলেছি। কোর্ট 4 তারিখ অবধি পুলিশ কাস্টডি যেটা ওনারা ওই সার্টিফিকেটটা দিয়েছিলেন ইনিশিয়ালি যে কাজ করার জন্য, সেই ডকুমেন্টটা সঠিক ছিল না। একটা টিম ওয়ার্ক ছিল, সেই টিম ওয়ার্কে কালীচরণ যেমন আছে এরকম বহু লোক আছে, সেই জিনিসগুলো উনি তৈরি করে দিয়েছিলেন। এবং সেটার যদি না হতো তাহলে এই ঘটনাটা হয়তো ঘটতো না। স্যাংশনটা যেটা ছিল সেটা সঠিক স্যাংশন ছিল না। যদি ঠিক এনকোয়ারি করে হতো তাহলে হয়তো স্যাংশনটা টাকার বিনিময়ে স্যাংশনে পেয়েছে। যদি স্যাংশন না পেতেন তাহলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না। কালীচরণের নাম উঠে আসছে তারাতলার ঘটনায়। তারাতলার বিপর্যয় তো প্রথম নয়। আমরা দেখেছি গার্ডেন নিচে, আমরা দেখেছি আনন্দপুরে বেআইনিভাবে গড়ে ওঠা গুদাম,
সেই গুদামে দরজা জানলা কিছুই নেই, একটা মাত্র দরজা, ঝলসে পুরো মানুষ মারা গিয়েছেন। এই যে একের পর এক বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ, এবার তা বন্ধ হবে। 31শে জুলাই পর্যন্ত সব রকম বেআইনি নির্মাণের নজর, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার আসরে জিরো টলারেন্স বেআইনি নির্মাণ নিয়ে। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। কাউকে ছাড়া হবে না। আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। শহরতলি জুড়ে গত কয়েক বছরে যেখানে সেখানে যেন ছিল রুমাল হয়ে গেল বিড়াল পরিস্থিতি। কাল ছিল পাড়ার পুকুর, আজ সেখানে হাই রাইজ। কোথাও খেলার মাঠ হয়ে গিয়েছে শপিং কমপ্লেক্স। দিনের পর দিন জমির চরিত্র বদলেছে, উঠেছে দেদার বেআইনি বিল্ডিং। চেনা শহর হয়ে গেছে অচেনা, পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনা। 2024 সালের 17ই মার্চ গার্ডেন রিচ। গভীর রাতে নির্মীয়মান 5তলা বিল্ডিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে, 13 জনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পর পুরসভার 3 ইঞ্জিনিয়ার সাসপেন্ড হয়েছিলেন। কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করে। 2026 সালের 26শে জানুয়ারি আনন্দপুর। জলাভূমি ও ভেড়ি বুঝিয়ে গোডাউন, ফায়ার সেফটির বালাই নেই। বেআইনিভাবে তৈরি এই গোডাউনে আগুন লেগে ঝলসে মারা যান অনেকে, 27 জনের দেহাংশ মেলে। 2026-এর 24শে জুন এবার তারাতলা। অনেকে বলেন বেআইনি নির্মাণের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কলকাতা এবং কলকাতার শহরতলি। রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি। অভিযোগের কেন্দ্রে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুরও। আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুরো এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। বারুইপুরের অবস্থাই দেখুন, জলাশয় ভরাট করে প্লটিং, অবৈধ বহুতল নির্মাণের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত 15 বছর ধরে তৃণমূলের চেয়ারম্যান কাউন্সিলরদের মদতে এভাবেই চলছে বেআইনি কারবার। প্রমোটারি রাজ, জমি হাঙরদের রমরমা। তৃণমূল সরকারের আমলে কতগুলো পুকুর ভরাট হয়ে প্রমোটিং হয়েছে সেটা বারুইপুরবাসী জানে। কতগুলো 2 নম্বর প্রমোটাররা মিলে যেটুকু ছাড় দেওয়ার কথা সেইটুকু ছাড় দেয়নি, ক্যান্টিলেটার বাড়িয়ে দিয়েছে। প্রচুর কোটি কোটি টাকা কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে তারা ঘুষ দিয়ে এই বিল্ডিংগুলো বানিয়েছে। এ সমস্ত ফেক এবং মিথ্যা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত অভিযোগ করা হয়েছে। আর আমার পারিবারিক সূত্রে যা অর্থ আছে তাতে কোটি কোটি টাকা করার মতো মানসিকতা আমার নেই। পালা বদলের পর সব বন্ধ, বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। কমিটির প্রধান অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে। কমিটিতে থাকছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে, শ্রম দপ্তরের সচিব রচনা ভগত, ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আইএএস খলিল আহমেদ, আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ার দামোদর মাইতি, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, কেএমসির বিল্ডিং বিভাগের ডিজি, দমকল বিভাগের প্রতিনিধি ও রাইটসের প্রতিনিধি। কাউকে ছাড়া হবে না। ইঞ্জিনিয়ার যাদের নাম আছে
It is found that Sri Aminur Sheikh, Sub-Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর। কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর। শম্ভুনাথ বেহরা, লিজি অফ ল্যান্ড। দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর। আব্দুল হামিদ, ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। নতুন সরকারের শপথ, বেআইনি নির্মাণের চক্র ভেঙে ফের সিটি অফ জয় হয়ে উঠবে কলকাতা। নিউজ 18 বাংলা। বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। তৃণমূল আমলের অনুমোদনে নির্মাণ আপাতত বন্ধ। 31শে জুলাই পর্যন্ত বাণিজ্যিক নির্মাণ বন্ধ থাকবে, ফের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট কিছু জায়গায় হাই রাইজ এবং কমার্শিয়াল বিল্ডিং সরকারি চালু থাকা দপ্তর এবং এমার্জেন্সি সার্ভিসেস বাদ দিয়ে আমরা 31 জুলাই পর্যন্ত একটা স্পেশাল অডিট করছি এবং দুটো এক্সপার্ট সংগঠন আমাদের রাইটস এবং আইআইটি খড়গপুরকেও রাখা হয়েছে। 3 ধরনের কাজ হবে। একটা হচ্ছে রিজেকশন হতে পারে গ্রস ভায়োলেশন থাকলে, রেকটিফিকেশনের অ্যাডভাইস বা ডাইরেকশন দেওয়া হবে, রেকটিফাই যে করে নিবে নকশাতে, ডিজাইনে, কনস্ট্রাকশনে, প্রোটেকশনের জন্য। আর যারা ঠিকঠাক আছে, যেমন যেমন আসবে তেমন তেমন ক্লিয়ারেন্স তারা পেতে থাকবে। সবাইকে একসঙ্গে ওয়েট করার বিষয় নয়, সবকে আটকে রেখে নগরায়ন বা সবটা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গার্ডেন রিচ থেকে কসবা তিলজলা হয়ে লাস্ট তারাতলা যে ইনসিডেন্ট গুলো 1 বছরের মধ্যে দেখলাম, এর একটা নিয়ন্ত্রণ, একটা শেষ, একটা জীবনের অনেক দাম রয়েছে। সেক্ষেত্রে 31শে জুলাই পর্যন্ত কোনো বাণিজ্যিক নির্মাণ হবে না। কোথায় কোথায় হবে না এক নজর একবার দেখে নেওয়া যাক। যে যে জায়গাগুলোয় জোর দেওয়া হচ্ছে, দক্ষিণ দমদম থেকে বহু অভিযোগ উঠেছে, তাই দক্ষিণ দমদম থেকে আপাতত বেআইনি, যেমন বরানগরেও বেআইনি নির্মাণ নজরে রয়েছে। কিন্তু কামারহাটি 31শে জুলাই পর্যন্ত এখানে বাণিজ্যিক নির্মাণ বন্ধ থাকবে। আরও একটা জায়গা হাওড়া, বালির বেশ কয়েকটা ওয়ার্ড, সেই বেশ কয়েকটা ওয়ার্ডের নজরে রয়েছে, সেখানে যেভাবে নির্মাণ হচ্ছে। হাওড়ার ক্ষেত্রেও হাওড়ার বেশ কয়েকটা জায়গা নজরে রয়েছে সরকারের। আমরা যে আইডেন্টিফাইড এরিয়া করেছি ইনিশিয়ালি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজারহাট নিউ টাউন এলাকা, ইনক্লুডিং নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি NKDA, পূজালি, বারুইপুর, বজবজ, মহেশতলা, রাজপুর, সোনারপুর। এর সাথে আজকে আমরা যুক্ত করেছি সাউথ দমদম, কামারহাটি এবং বরানগর। আর পার্ট অফ HMC, পার্ট অফ বালি, মূলত গঙ্গার পাশে যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে, সেটা উমেশ রায়, UDMA, HMC তারা কথা বলে আইডেন্টিফাই করবে ওয়ার্ডগুলো। সেখানেও কিন্তু আন্ডার কনস্ট্রাকশন গুলোর ক্ষেত্রেই বলা হয়েছে রেল, মেট্রো রেল, আমাদের সরকারি যে কাজ, পোর্টের যে কাজ, NH এর কাজ, স্টেট হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ বা অন্যান্য যে সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে কাজ রয়েছে, সেই কাজকে এর আওতার বাইরে রাখা হয়েছে। শুধুমাত্র যে বেআইনি নির্মাণ হুড়মুড় করে ভেঙে পড়ছে তা নয়, এর জন্য যে ফায়ার সার্টিফিকেট নিতে হয়, ইলেকট্রিসিটির যে সার্টিফিকেট নিতে হয়, পারমিশন নিতে হয়, সেখানেও গলদ। সুতরাং
এবার অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখা হবে, সেটারও অডিট হবে নতুন করে। কারণ আমরা দেখেছি নাজিরাবাদের ছবি, আমরা দেখেছি আনন্দপুরের ছবি, সেখানে কিভাবে বেআইনি গোডাউন তৈরি হয়েছিল, বেরোনোর মাত্র একটা রাস্তা, বেরোতে পারেননি, ভিতরে ঝলসে মারা গেছেন শ্রমিকরা। ফায়ার এবং লাইটনিং অ্যারেস্টার তার একটা অডিট হাই রাইজ বিল্ডিং গুলোতে, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে সেই কাজটাও তারা করবে। এটা খুব এসেন্সিয়াল, কারণ তিল জ্বলার ঘটনাটার সঙ্গে ফায়ারের অ্যারেঞ্জমেন্ট, ইকুইপমেন্টস এবং ফায়ার লাইসেন্সের কোশ্চেন রিলেটেড ছিল। আর গার্ডেন রিচ আর তারাতলার ক্ষেত্রে গার্ডেন রিচে তো প্ল্যানই ছিল না, আর এখানে ডিফেক্টিভ প্ল্যান ছিল, সুপারভিশন ছিল না। তার ফাইন্ডিংস কমিটিও বলবে। আমরা ইনিশিয়ালি যা পেয়েছি, উই আর নট ইঞ্জিনিয়ার, সেটা ছিল 26শে জানুয়ারি, আজ 26শে জুন। হিসেব করে দেখতে গেলে ঠিক 6 মাস। নাজিরাবাদ, আনন্দপুর, জলাভূমি, সেই জলাভূমি বুঝিয়ে সেখানে বেআইনিভাবে গোডাউন তৈরি করা হয়েছিল। সেই গোডাউনে ভিতরে যারা কাজ করছেন, যখন ভিতরে আগুন লেগে যায়, বেরোনোর উপায় ছিল না, তার কারণ বেরোনোর একটাই দরজা। দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন, ঝলসে মারা গিয়েছিলেন অনেকে। আমার মতো 27 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। সেই নাজিরাবাদ আজ ঠিক 6 মাসের মাথায়। কেমন আছে ইরন? আছে আমার সঙ্গে সরাসরি। ইরন, ঠিক 6 মাস আগে আমরা লাগাতার দেখিয়েছিলাম কিভাবে এই র্যামসার প্রজেক্টে জলাভূমি বুঝিয়ে এখানে একের পর এক গোডাউন হয়েছে। সেই গোডাউনগুলোর কীরকম যৌতুগৃহ হয়ে আছে। ঠিক 6 মাস পর কিছু কি বদল দেখছো? যখন তারাতলার মতো এরকম একটা ঘটনা ঘটে গেছে, এলাকার মানুষ কি বলছেন তারা? দেখো অতনু, তোমার নিশ্চয়ই 6 মাস আগের 26শে জানুয়ারি ঘটনাক্রম সবটাই মনে রয়েছে, দর্শকদেরও মনে রয়েছে। একের পর এক কিভাবে নিউজ 18 বাংলা আমরা এই জলাভূমি দখল এবং এর পেছনে যে কত বড় চক্রান্ত চলছে সেই তথ্যটি সামনে এনেছিলাম। কিন্তু তারপরও তৎকালীন প্রশাসন উদাসীন ছিল, পুরো বিষয়টা দেখেও ইগনোর করেছিল। শুধু কি তাই, আমরা 2022 থেকে এই খবর সামনে নিয়ে আসছি, প্রশাসনের সামনে কিভাবে জলাভূমি দখল হয়েছে, এরকম কিভাবে তারা দখল এখনো রেখে দিয়েছে। আমি প্রথমেই বলি যে 6 মাস পরের পরিবর্তনের কথা যদি জানতে চাও, সেই গোডাউন এখনো একই রকম পড়ে রয়েছে, একটা তালা দেওয়া রয়েছে, গোডাউনটি এখনো ভেঙে ফেলা হয়নি। তবে কিছু কিছু গোডাউনের ক্ষেত্রে আগুন নেভানোর যে অগ্নি নির্বাপক ব্যবস্থা তা কেনা হয়েছে। তবে এটা দেখে মনে হবে যে তাহলে সচেতনতা ফিরেছে, আদপে না। আসলে ওই যে সেকেন্ড দরজা যেটা থেকে মানুষ বেরোবেন, সেই দরজাটা আবার যেইকে সেই তালা দেওয়া, কোথাও কোথাও তার সামনে ডাই করে জিনিস রয়েছে। এবং একটু ছবি দেখাই এবং স্থানীয়রা কি বলছেন সেটাও শোনাবো। এই হচ্ছে খাল, যে নাজিরাবাদের খাল। এই জলা জমির ওপর একের পর এক দোকান, একের পর এক দোকান। এটা যেখানে রুবি মোড় থেকে শুরু হচ্ছে এই অঞ্চল কয়েক কিলোমিটার ধরে একের পর এক দোকান এইভাবে হয়েছে, সম্পূর্ণ বেআইনি। আগের প্রশাসনের যারা ছিলেন, যারা পদে ছিলেন রাজনৈতিক দলের, তাদেরকে পয়সা দিয়ে এটা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। একটা খাল, সেটা আর নেই। এই হচ্ছে ছবি। খালটি কার্যত আর কিছু নেই, দেখে খেলার মাঠ মনে হতে পারে বা বাগান মনে হতে পারে। বেআইনি ব্রিজ হয়েছে গোডাউনে আসার জন্য, কোনোটাই অফিসিয়ালি পারমিশন নয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পঞ্চায়েত আইন অনুযায়ী 1973 পঞ্চায়েত আইন অনুযায়ী এই গোডাউন জলাভূমি বা কোনো জলাশয় জায়গায় করতে গেলে বা কৃষিভূমিতে করতে গেলে প্রথমে তো স্থানীয় পঞ্চায়েতের অনুমতি পেতে হবে। স্থানীয়রা বলছেন সেই অনুমতিই ছিল না এখানকার কোথাও। তাহলে প্রশ্ন, কি করে এই দমকলের অনুমতি, বিদ্যুৎ দপ্তরের অনুমতি পায় এই গোডাউনগুলো? কথা বলবো তাদের সাথে। সেই সময় যারা সামনে এসে কথা বলতে ভয় পেতেন, যারা ক্যামেরায় মুখ ফেস ঘুরিয়ে বলতেন, সেরকম ব্যক্তিরা আমার সঙ্গে রয়েছেন। এই আগে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, আপনি নিজে বলেছিলেন যে সামনে আসতে চান না, আজকে সামনে এসে বলতে চাইছেন? একদম একদম এইগুলো বেআইনি, একদম বেআইনি, সম্পূর্ণ বেআইনি। কেন? এগুলো কোনো পারমিশন নেই তো। ওয়েটল্যান্ড এরিয়া তো কোনো রকম ভাবে এগুলো কনস্ট্রাকশন কোনো কাজই হতে পারে না। এগুলো খাল দখল হতেই পারে না। আজকে খালের উপর দিয়ে যে ব্রিজ হয়ে গেল, তার তো কোনো পারমিশনই নেই। গোডাউন ভাবে কি করে হচ্ছে? মোমোগাড়িকে ফ্যাক্টরি আগুন লেগে যাচ্ছে, এলাকা দূষণ হচ্ছে। আচ্ছা, এইগুলো পারমিশন পঞ্চায়েত থেকে নেওয়া হয়েছিল? একদম না, কোনো রকম পারমিশন নেই, কোনো কাগজ নেই, কোনো সাবমিট নেই কাগজে। তাহলে এই আগুনের মানে দমকল দপ্তর, তাহলে বিদ্যুৎ দপ্তর, তারা কি করে পারমিশন দিলে? এরপরে লাইট এসে গেছে, দমকলের পারমিশন কি করে পায় তারা? সব নেতারা করিয়েছে। কারা? অসীম মন্ডল, পবন মন্ডল,
অনন্ত মণ্ডল, নজরুল আলী মণ্ডল, ফিরদৌসী বেগম, মানে প্রাক্তন বিধায়ক তিনি জানতেন সব জানতেন। দাঁড়িয়ে থেকে কাজ হতো, দাঁড়িয়ে থেকে। প্রশাসনকে বলতেন না? প্রশাসনকে বলেছি, প্রশাসন দাঁড়িয়ে থেকে কাজ করেছে রাতের অন্ধকারে। তাই একদম। হ্যাঁ, প্রশাসন তো ডাইরেক্ট ধমকাতো, তো ডাইরেক্ট প্রশাসন ধমকাতো, তৎকালীন প্রশাসন বলবে যে মুখ খুলবে ওকে ডাইরেক্ট মেরে দেবো। এইগুলো বলতো? হ্যাঁ, অবভিয়াসলি দিস ইজ হোয়াট হ্যাপেন ওভার হিয়ার। এটাই হয়েছে এখানে। এই যে 6 মাস আগে আগুন লাগার ঘটনার পর সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে গোডাউনগুলো, এদের মানসিকতা বা এদের সিস্টেম চেঞ্জ হয়েছে? কোনো রকম ভাবে চেঞ্জ হয়নি। হ্যাঁ, কোনো রকম ভাবে চেঞ্জ। কেন চেঞ্জ হয়নি? এবার কেন সেটা তো এই কি আছে, এখনো কি অবস্থা? এখনো যেরকম সেরকমই আছে, একই রকম ভাবে চলছে। এখনো পুকুর ভরাট হচ্ছে, সব পুকুর। তাই? হ্যাঁ, এখানে সিস্টেম গুলো কিভাবে হয় বলছি, এখানে জবে দিয়ে এই যে গোডাউন গুলো যে ফোকাস হয়েছে, এরকম চাইছেন যে এবার তো অন্তত নজরে আসুক। এতদিন পর্যন্ত বিগত সরকার নজর দেয়নি, এবার নতুন সরকার, পরিবর্তনের সরকার, এই সরকার এসে বলছে বেআইনি নির্মাণে 0 টলারেন্স। তাহলে আমাদের নজর থাকবে, নাজিরাবাদের হাল ফিরবে। এই যে মানুষ বলছেন যে এই জায়গায় একটা খাল ছিল, এই জায়গায় ছিল বিস্তীর্ণ জলাভূমি, জমির চরিত্র বদল করা হয়েছে, সেই জমি আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে পুরনো অবস্থায়। নজর থাকবে।